খরিফ 2 তে খরিফ 1 এর পরেই খরিফ 2 আসে, খরিফ 2 তে এসে বলবা যে ওখানে আমন ধান, এবং রবিতে গিয়ে ওখানে লাগাবো হলো হুইট। তাইলে সেই ক্রপিং প্যাটার্নটা হবে আউশ ড্যাশ আমন ড্যাশ হুইট। দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ ক্রপিং প্যাটার্ন। সো তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই দেখবে এটা জিজ্ঞাসা করবে যে ওই প্রথম দিকে গিয়ে ভাইভাতে বসলেই ওখানে জিজ্ঞাসা করে তোমার নাম কি, বাড়ি কোথায়, ইত্যাদি ইত্যাদি এইসব কথাবার্তা ওখানে আসে একদম ইজি হওয়ার জন্য। তারপরেই অ্যাটলিস্ট এই 4-2 প্র্যাকটিক্যাল ক্লাসে, এগ্রোনমির প্র্যাকটিক্যাল ক্লাসে এসে অনেককেই কিন্তু জিজ্ঞাসা করবে যখনই তোমার বাড়ি বলবে যে ঠিক আছে তোমার এলাকার একটা ক্রপিং প্যাটার্ন বলো তো। সো তোমার বাড়ি কোথায় এবং সেই এলাকায় কোন ক্রপিং প্যাটার্নটা ইম্পর্টেন্ট ক্রপিং প্যাটার্ন, সেইটা প্রশ্নকর্তা হিসাবে আমি নাও জানতে পারি। সো আমার উদ্দেশ্য কিন্তু এটা না যে একেবারে এক্স্যাক্টলি যে ক্রপিং প্যাটার্নটা তোমার এলাকায় সবচেয়ে বেশি সেটা তুমি আমাকে উত্তরটা বলবা। হতে পারে এইটাও একটা উদ্দেশ্য, কিন্তু মেইন উদ্দেশ্য এটা না। আমার মেইন উদ্দেশ্য হলো তুমি ক্রপিং প্যাটার্নের একটা এক্সাম্পল প্রপারলি বলতে পারো কি না, অর্থাৎ যেই সিজনে যেই ফসলটা হওয়ার কথা সেই ফসলটাকে সেই সিজনে বলে তুমি সেই অ্যারেঞ্জমেন্টটা ওখানে করতে পারো কিনা। দিস ইজ দ্য অবজেক্টিভস অফ asking such type of question to you in practical viva voce exam. স্যার এটা কি খরিফ 1 থেকে শুরু করতে হবে? না না, এটা আমি আসতেছি। অবশ্যই এটা বেশিরভাগ ক্ষেত্রেই শুরু করা হয় রবি থেকে। সো রবিতে তো আমাদের প্রচুর ফসল আছে, তো রবিতে যে কোনো একটা ফসল দাও। খরিফ 1-এ ফসল কিন্তু গ্রাজুয়ালি কমে আসে, কিন্তু পালস ক্রপস গুলির করা যায়। তাইলে পালস ক্রপস, জুট, আউশ রাইস, মেইজ সারা বছরই করা যায়, সেগুলির কোনো একটা তুমি খরিফ 1-এ দাও। আর খরিফ 2-তে গিয়ে ফসল আরো কমে যায়, যেমন আমন ধান, তারপরে মেইজ, এই জাতীয় একেবারে লিমিটেড ভেজিটেবলস ক্রপসে তোমার চলে যেতে হবে খরিফ 2-র এক্সাম্পল দিতে গেলে। সো এই জিনিসগুলি একদম কিছু কিছু ফসলের একেবারে স্পেসিফিক কমন, কিছু ফসলের আউট সিজনে কোন ফসলগুলি কমন পাওয়া যায়, আমন সিজনে কোন ফসলগুলি কমন আছে, এবং বড় সিজনের কমন ফসলগুলি কি কি, এরকম করে কিছু ফসলের নাম যদি তুমি লিখে রাখতে পারো তাহলে ইট ইজ পসিবল টু সাইট এক্সাম্পল অফ ইউর পার্টিকুলার ক্রপিং প্যাটার্ন অফ ইউর পার্টিকুলার এরিয়া। সো এই যদি হয়, এবার আমরা তাইলে আসি অ্যাকচুয়ালি আমাদের ক্লাসে আমরা আজকে কি পড়াবো। এতক্ষণ তো এগুলি তোমাদের জেনারেল তথ্য ওখানে বললাম। তাহলে দেখো ক্রপিং প্যাটার্ন ওখানে বলা আছে। ক্রপিং প্যাটার্ন বলতে আমরা বুঝবো যে সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ ক্রপস অন এ পিচ অফ ল্যান্ড ইন এ ইয়ার ইজ কল্ড ক্রপিং প্যাটার্ন অফ দ্যাট এরিয়া। একদম স্পেসিফিক এরিয়ার ক্রপিং প্যাটার্ন আছে, সারা দেশের জন্য কিছু ক্রপিং প্যাটার্ন আছে যে কমন। দিস প্যাটার্ন ইজ অ্যাপ্লিকেবল থ্রু আউট দ্য কান্ট্রি। তোমাকে যদি বলা হয় যে বাংলাদেশের সবচাইতে বেশি এরিয়াতে যেই ক্রপিং প্যাটার্নটা এখন চলছে সেই একটা ক্রপিং প্যাটার্নের এক্সাম্পল দাও, তোমার কিন্তু সেই ক্রপিং প্যাটার্নটা বলতে হবে যে টিয়ামন, বোরো, ফেলো। অর্থাৎ আমন সিজনে করা হচ্ছে টিয়ামন, বোরো সিজনে করা হচ্ছে বোরো, এবং আউট সিজনে গিয়ে জমিটাকে খালি রেখে দিচ্ছি। খালি রেখে দিলে ওখানে লিখতে হবে ফেলো। তাহলে আমরা যদি বোরো থেকে শুরু করি, মানে রবি সিজন থেকে শুরু করি, তাহলে কি বলবো সেটাকে, যে বোরো ফেলো টিয়ামন। এই যে বোরো ফেলো টিয়ামন যে ক্রপিং প্যাটার্নটা, দিস ক্রপিং প্যাটার্ন কাভার্স ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য কান্ট্রি। এবং এই ক্রপিং প্যাটার্নটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু আরেকটা তোমার ক্রপ ওখানে ইনসার্ট করা, কারণ এখানে দুইটা ক্রপ। আমরা ওখানে বলছি যে আমাদের ক্রপিং ইন্টেন্সিটি বাড়াতে হবে। ক্রপিং ইন্টেন্সিটি বাড়াতে গেলেই আমাদের কয়টা ক্রপ ওখানে বছরে আমার প্যাটার্নে আমরা অ্যাকোমোডেট করতেছি সেই জিনিসটা কিন্তু ওখানে চলে আসবে। তাহলে যদি সংখ্যা ওখানে বাড়াতে যাই তাহলে দুইটা ক্রপ দিয়ে কিন্তু আমার ক্রপিং ইন্টেন্সিটি ম্যাক্সিমাম যদি হয় তাহলে 200% হবে।
কিন্তু 200% ক্রপিং ইন্টেন্সিটি দিয়ে হবে না, কারণ আমাদের এভারেজ যেই ক্রপগুলি আমরা বলতে চাই, আমাদের দেশে যেই ফসলগুলি হয় ম্যাক্সিমাম ফসলগুলি ধরো আমরা যদি 365 কে 3 দিয়ে ভাগ দিই তাইলে কিন্তু 120 দিন হাতে থাকি। তাইলে এই 120 দিনের মধ্যেই কিন্তু বেশিরভাগ ফসল উঠে যায়। সো ইচ্ছা করলে বাংলাদেশের একেবারে স্পেসিফিক কিছু কিছু এরিয়া যেগুলিতে অন্য কোনো ফসল হয় না, সেই এরিয়াগুলি বাদ দিলে ম্যাক্সিমাম এরিয়াতেই কিন্তু আমরা প্রায় 120 দিনের মধ্যে কোনো একটা ফসল ওখান থেকে আনতে পারি। এই কারণে ম্যাক্সিমাম এরিয়াতেই বাংলাদেশের অন্তত 300% পর্যন্ত ক্রপিং ইন্টেন্সিটি ওখানে রেজ করা সম্ভব। তাহলে আমরা এই যে বললাম যে বোরো, ফেলো, টিয়ামন, এই যে একটা ক্রপিং প্যাটার্ন, সেই ক্রপিং প্যাটার্নটাকে ইমপ্রুভ করার কিন্তু সুযোগ আছে। আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো তোমাদের যে কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং এটা পরীক্ষাতেও দিতে পারি যে মোস্ট ওয়াইডলি ইউজড ক্রপিং প্যাটার্ন বাংলাদেশের কোনটা, এবং এটাকে ইমপ্রুভমেন্ট করার সুযোগ কি আছে কিনা, বা থাকলে সেটা কি কিভাবে, সেই জিনিসগুলি নেক্সট ক্লাসে দেখাতে চেষ্টা করবো। একটু মনে করো। তাহলে আমরা ওখানে ওই প্রথম যেটা বলছি ক্রপিং প্যাটার্ন কাকে বলে, তার আরেকটা ওখানে আছে যে দ্য ইয়ারলি সিকোয়েন্স এন্ড স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ ক্রপস অর এ ক্রপ অর এ ক্রপস এন্ড ফেলো, অর্থাৎ ফেলো থাকতে পারে, যেই কথাটা বলছি। যদি ওখানে কোনো ফসল না থাকে তাহলে কিন্তু ওখানে আমরা ফেলো লিখবো। অন এ গিভেন এরিয়া ইজ নোন এজ ক্রপিং প্যাটার্ন অফ দ্যাট এরিয়া। মোদ্দা কথা, একটা ক্রপিং ইয়ারে যেই ক্রপগুলি আমার মাঠে থাকবে সেই ক্রপগুলির সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, কোনটার পরে কোনটা, সেই অ্যারেঞ্জমেন্টটা যেটা, তাকে বলা হবে ক্রপিং প্যাটার্ন। কিছু এক্সাম্পল ওখানে দেওয়া আছে, দেখো। যদি একটা ক্রপ, আমরা জানি যে একটা ক্রপই কিন্তু 1 বছর থাকে অনেক সময় মাঠে, তো তোমাকে যদি বলা হয় যে একটা সিঙ্গেল ক্রপের তোমার ক্রপিং প্যাটার্ন বলতে পারবা কিনা, তাহলে সেটা কিন্তু আমরা বলতে পারি যে সুগারকেন। আবার সিঙ্গেল ক্রপের ক্রপিং প্যাটার্ন কিন্তু অন্যভাবে বলতে পারি। সেটা কি রকম? এটা সুগারকেন তার নিজেরই তো 365 দিন সময়ের মতো লেগে যায়, 350 বা 60 দিনের মতো সময় লেগে যায়। কিন্তু কিছু কিছু এরিয়া আছে বাংলাদেশের যেখানে আমরা একটা ফসল করি, বাট এটার জন্য কিন্তু 360 বা 65 দিন লাগে না, আমাদের ম্যাক্সিমাম 150 বা 160 দিন লাগে। আর বাকি সময়গুলি সেগুলি ফেলো থাকে, কোনো ফসল ওখানে করার সুযোগ নাই। যেমন আমাদের ওই যে তোমার হাওর এরিয়াগুলি যেগুলি থাকে, তাহলে একটা হাওর এরিয়ার ক্রপিং প্যাটার্ন যদি বলতে যাই, এখানে ক্রপ কিন্তু একটা, সেটা কোন ক্রপ বলতে পারবা কেউ? ধান স্যার। কোন ধান? ধান তো 3টেই আছে। তা আমন ধান। বড় বড় বড়। এই আমরা দুইজনের মধ্যেই কিন্তু 2 রকম অ্যান্সার পেলাম। তা আমন ধান। বড় যে বলছো সে কি বড়তেই থাকবা না মনে আসবা? স্যার জালি আমন যেটা। না না, বুঝলাম যে বড় বলেছে, উত্তরটা কি তুমি বড়তেই থাকবা নাকি ও যে আমন বললো সে আমনে আসবা? বড়ই তো আমার কথা। বড়ই হওয়ার কথা নাকি আমি জানছি না, তুমি কি বড়তেই কনফাইন থাকবা নাকি জি তুমি স্যার। তোমার জি তুমি স্যার। থাকবা? তাহলে দুইজন কিন্তু দুইটাতেই থেকে গেলা, একজন আমন একজন হলো বড়, দুইটাই তো আর হবে না, একটা ভুল। এখন যদি আমার নর্মাল এমনি ক্লাস হতো, রুমে বসে ক্লাস হতো, তাইলে হয়তো আমি হাত উঠাতে পারতাম, বাট এখানেও সুযোগ আছে হাত উঠানোর, যাকে এটাতে আমি যাব না। প্র্যাকটিক্যালি তোমাদের একটু বুঝতে হবে জিনিসগুলি, যে হাওর এলাকা কি হয়, সেখানে ফ্ল্যাশ ফ্লাড হয়, পাহাড় থেকে পানি আসে। পাহাড় থেকে পানি আসে কখন? স্যার বর্ষাকালে, এখন এই সিজনটাতে আসবে। বর্ষাকালে। এখন বৈশাখ মাসে স্যার, তুই এপ্রিলের 10 থেকে 15। তুই এখন এখন যদি আসে তাইলে বা আর একটু পরে আসবে, ওই যে যেটা বললো সে এপ্রিলের কততে, যেটা আর একটু আগে আসে। তো এই সময়টাতে যদি আসে তাইলে এই সময়টা তো বাংলাদেশের বেশিরভাগ এলাকায় পানির নিচে থাকে, বন্যা আসলে তো আরো পানির নিচে থাকবে। তো একটা ফসল যদি করা যায় এবং পানির জন্যই হাওর এলাকাতে ফসল করা যায় না, তাহলে আমন সিজনে কিভাবে করব আমরা সেখানে ফসল? একটু একটু মিউটিং করো, কথা বলছো। আচ্ছা, সো এই
আমন সিজন যেটা, আমন সিজনে একজনে যে জলি আমন বললো, সেই জলি আমনের এরিয়া কিন্তু আমি হাওড় এলাকা বলি নাই, আমি পড়েছি ফোরওয়ানে। সেখানে বলেছি বাংলাদেশের কিছু এলাকা, যে এলাকাগুলি ভেরি লোল্যান্ড, বৎসরের বেশিরভাগ সময় ওখানে পানি থাকে এবং একটা ধান করা হয়, যতই পানি বাড়তে থাকে সেই ধানও বাড়তে থাকে, এবং এই ধানটা হইলো ফটো পিরিয়ডিক্যালি সেন্সিটিভ, এবং এটাকে বলা হয় ওই যে ব্রডকাস্ট আমন অথবা ফ্লোটিং রাইস অথবা ডিপ ওয়াটার রাইস। এইটা কিন্তু এই হাওর এলাকার রাইস না। একটার সাথে আরেকটা নিয়ে কোনো ঝামেলা বাঁধিয়ে দিও না। তাইলে হাওর এলাকাতে যেই ধানটা হয়, বৎসরে একটা ধান হয় এবং সেই ধানটা হলো বোরো ধান, নট আমন। আমন এলাকায় আমনের সময় ওই জমিগুলিতে যেই পরিমাণ পানি থাকে সেই পানির মধ্যে ওখানে ধান করা সম্ভব না। আর ওই এলাকার কৃষকদের একটাই মাত্র ফসল, সেই ফসলটা হলো ধান। তাইলে সে যদি এই জলি আমন করে যদি ওখানে এরিয়া কভার করে, এটার ফলন তো সবচাইতে কম, এই ফলন দিয়ে তার ওখানে সম্ভব না। আর এই আমন সিজনের পানিটা যেটা, পানিটা চলে যাওয়ার পর নভেম্বর মাস থেকে শুরু করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টা পর্যন্ত ওই হাওর এলাকার ম্যাক্সিমাম জমিগুলি খালি থাকে, শুকিয়ে যায়। তখনই ওখানে একটা ফসল করা হয় এবং সেই ফসলটা হলো বোরো ধান। মাথায় থাকে যাতে। তাহলে আমরা যদি ওই বোরো ধান একটা ফসল দিয়ে করি ওখানে প্যাটার্নটা, তাইলে হবে কি ওখানে বোরো ফেলো ফেলো। কারণ মার্চ মাসে তো আমরা ওখানে হারভেস্ট করে যাই। মার্চ এপ্রিল থেকে শুরু হয় আমার খরিফ ওয়ান। খরিফ ওয়ানে ওখানে কিছুই থাকে না, শুধু পানি থাকে, এই কারণে লিখতে হবে ফেলো। এবং ওই খরিফ ওয়ানের পরে যেটা খরিফ টু, যেটাতে হলো আমন সিজন, সে আমন সিজনে তো পানি আরো বেড়ে যায়, সেটাও ফেলো। তাইলে বোরো ফেলো ফেলো, এই একটা ক্রপিং প্যাটার্ন। সো এই সুগার কেন একটা ক্রপ দিয়ে ক্রপিং প্যাটার্ন, আবার বোরো ফেলো ফেলো এইটাও কিন্তু একটা ক্রপ দিয়ে ক্রপিং প্যাটার্ন, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্টস। ওখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সিঙ্গেল ক্রপের ক্রপিং প্যাটার্ন যদি ওখানে এক্সাম্পলের জন্য দিতে বলি, তোমরা এই দুইটাই বলতে পারো, বাট এটার সাথে তোমার তার এক্সপ্লেনেশনটাও যাতে ওখানে থাকে। সো সবচেয়ে ভালো বলতে যদি বোরো ফেলো ফেলো, সেটাকে আমরা সিঙ্গেল ক্রপের ক্রপিং প্যাটার্ন ওখানে এক্সাম্পল বলি। তাহলে দেখো এরকম দুইটা ক্রপ দিয়ে ক্রপিং প্যাটার্ন হয় অনেক সময়, কারণ বাধ্য ওখানে তৃতীয় ক্রপ আমাদের ঢুকানোর কোনো সুযোগ নাই। যেমন ওই যে আমরা ওখানে বলে দিলাম যে বোরো ফেলো ফেলো, এখানে কিন্তু ফেলো ফেলোতে আমরা যদি সুযোগ থাকতো অন্য কোনো ফসল দিতে পারতাম, বাট সুযোগ নাই। কিরকম, যেমন টি আমন, সুগার বিট। টি আমনে লাগে 130 থেকে 140 দিন, সুগার বিটে লাগে 6 মাস। তাহলে 6 মাস, আর যদি এখানে তোমার 4 মাস বা 5 মাস চলে যায়, তাই 6 5 11, বাট 1 বছরই তো ওখানে চলে গেল এই দুইটা ক্রপই। এই কারণে ডাবল ক্রপের ক্রপিং প্যাটার্ন বলতে গেলে ওখানে বলতে পারো যে টি আমন, সুগার বিট। বাট এইটার মাঝে যদি আমরা ওখানে তোমার অন্য আরেকটা ক্রপ ওখানে দেওয়ার সুযোগ থাকতো, তাহলে কিন্তু সেটা ডাবল ক্রপ থাকতো না, সেটা ট্রিপল ক্রপ হয়ে যেত। এরকম ট্রিপল ক্রপের এক্সাম্পল আছে, দেখো টি আমন, মাস্টার্ড, বোরো। আমরা যদি বোরো থেকে স্টার্ট করি, বলছি যে বোরো থেকে স্টার্ট করা বেটার, তাহলে সেই প্যাটার্ন গুলি কিন্তু আসবে যে বোরো, টি আমন, মাস্টার্ড, বোরো ফেলো ফেলো। তারপরে ওখানে যেটা তোমার যে মাস্টার্ড, মুং বিন, গ্রিন ম্যানিউর, টি আমন, 4 ক্রপের ক্রপিং প্যাটার্ন। কোয়াড্রুপল ক্রপিং এর এখন কিন্তু অনেক এলাকাতে কিন্তু 4 ক্রপ একদম সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করে এই 4 ক্রপ ওখানে করা হয়। তাহলে এই যে বললাম ওখানে মাস্টার্ড, মুং বিন, গ্রিন ম্যানিউর, টি আমন, দেখো মাস্টার্ডের জন্য লাগবে 70 থেকে 75 দিন, মুগ বিনের লাগবে 60 থেকে 65 দিন, গ্রিন মিনির ক্রপসে লাগবে 50 থেকে 55 দিন, আর টি আমনের লাগবে 130 থেকে 140 দিন। সো ইজিলি উই ক্যান অ্যাকোমোডেট দিস 4 ক্রপস ইন এ ক্রপিং প্যাটার্ন। বাট আমি যদি এটাকে যদি একটু ঘুরিয়ে টুরিয়ে এইভাবে বলতাম, যে প্রথম বলতাম মুগ বিন, যে ঠিক আছে আমাদের রবি সিজনে মুগ বিন করা যায়, মুগ বিন করে তারপরে বললাম জি আমন মানে গ্রিন মেনিউর বলে, তারপরে বললাম তোমার ওই যে কি বলে টি আমন বলে, তারপরে যদি ওখানে আবার আমি ওখানে মাস্টার্ড বলি, তাহলে কিন্তু এটা সম্ভব না, প্যাটার্ন ওখানে সেট করতে পারবো না। সো
সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট গুলি এমন ভাবেই আসতে হবে যাতে একটা ক্রপের পরে যেই সময়টা আসে সেই সময়টার মধ্যে ওই ক্রপটা করতে পারি আমরা। কারণ আমরা যদি ওখানে ওই যে রবি সিজনে যদি ওখানে আমরা পালস ক্রপ দেই, মুগ বিন দেই, ধরো গত ক্লাসে তোমাদের বলছিলাম যে একটা জাত আছে সোনামুগ, তা আমরা যদি সোনামুগ ওখানে দেই, ইটস এ ফটোসেনসিটিভ ভ্যারাইটি এবং ইট টেকস অ্যারাউন্ড 120 to 130 ডেজ। বাট খরিফ ওয়ানি কিন্তু এখানে মুগ বিনে নেবে তোমার 60 থেকে 62 দিন, ডাবল ডেট পিরিয়ড ওখানে লেগে যাবে। তো এই সময়ের মধ্যে এটা অ্যাকোমোডেট করা সম্ভব না। তাহলে আমরা ক্রপিং প্যাটার্ন কাকে বলে এবং ক্রপিং প্যাটার্ন যদি বলতে বলে তার এক্সাম্পল কিভাবে লিখবো সেই জিনিসটা ওখানে দেখালাম। অবশ্যই বড় সিজন থেকে বা রবি সিজন থেকে প্যাটার্নটা স্টার্ট করা বেটার। তারপরে দেখো স্যার এটা আরেকবার একটু বলতেন, এটা বুঝতে পারিনি স্যার। অনেক কিছু পড়াবো তো ওখানে, একটু পরে একটু রাখো, নোট আচ্ছা রাখো, স্যার। আমি ক্লাসের শেষে এসে নেই যদি সময় ওখানে পাই। ক্রপিং প্যাটার্ন দেখো, এই যে একটা একাধিক ক্রপ যে আমরা ওখানে প্লেসমেন্ট করব, একটা বৎসরে 2টা 3টা বা 4টা ক্রপ ওখানে করব, সেটা কিন্তু তার ডিপেন্ড করে যেটা তার পারফরমেন্সটা কেমন হবে, আমার সয়েল ফার্টিলিটি লেভেলটা কিরকম, তারপরে কোয়ালিটি অফ ক্রপস প্রোডাকশন, আমি কি ধরনের ক্রপ ওখানে প্রোডাকশন করতে চাচ্ছি, ফুলফিল দ্য লোকাল রিকোয়ারমেন্টস, এটা কি আমার লোকাল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারবে কিনা, তারপরে অ্যাজ ওয়েল এজ ওভারঅল ইনক্রিজ দ্য ইনকাম। তাহলে আমি যদি একাধিক ফসল ওখানে করতে পারি তাহলে কিন্তু আমার টোটাল ইনকাম কিন্তু ওখানে ওই যে মনিটারি অ্যাডভান্টেজ যেটা পাইনারি ক্যালকুলেশন করে বের করার কথা বলছিলাম, এইভাবে আমরা ইনকাম বের করতে পারবো। ক্রপিং প্যাটার্ন হ্যাজ সাম সিমিলারিটিজ উইথ ক্রপ রোটেশন। আমরা ওই যে রোটেশনেও কিন্তু বলছি যে একটার পর একটা কোন ক্রপটার পর কোন ক্রপটা থাকবে সেটা অ্যারেঞ্জমেন্ট, সেটাকে কিন্তু ক্রপ রোটেশন বলে। বাট ক্রপিং প্যাটার্ন এবং ক্রপ রোটেশনের মধ্যে মেজর পার্থক্য দেখো, বাট দেয়ার আর সাম ডিসিমিলারিটিজ বিটুইন ক্রপিং প্যাটার্ন এন্ড ক্রপ রোটেশন। কি সেটা? ক্রপিং প্যাটার্নস আর মিন ফর অনলি 1 ইয়ার। আমি ক্রপিং প্যাটার্ন বলবো শুধু 1 বছরের জন্য, আর ক্রপ রোটেশন বলতে হবে একাধিক ইয়ার, মানে 3 বছর বা 4 বছরের একটা রোটেশন করো। যে এই প্লটে ফার্স্ট ইয়ারে রবি সিজনে তুমি কি বলে পটেটো রেখেছিলা, পরের বছর এসে রবি সিজনে এই প্লটটাতে আর পটেটো থাকবে না, ওখানে ধরো মাস্টার্ড দিলা, তারপরের বছর রবি সিজনে এই প্লটটাতে ধরো তুমি চিকপি দিলা, তারপরের বছরে এই প্লটটাতে গিয়ে তুমি মনে করো মেজ দিলা। এইভাবে একাধিক ক্রপ একটা প্লটের মধ্যে ওই একই রকম ক্রপ না করে, তার একই নেচারের ক্রপ না করে, একই হেবিটেটের ক্রপ না করে, তাকে ডিফারেন্ট প্যাটার্ন ওখানে বা ডিফারেন্ট টাইপের ক্রপস ওখানে অ্যারেঞ্জমেন্ট করা, যেটা সেটাকে বলা হয় ক্রপ রোটেশন। তাহলে ক্রপ রোটেশন কনফাইন্ড উইথ মোর দেন 1 ইয়ার, বাট ক্রপিং প্যাটার্ন রেস্ট্রিক্ট উইথ অনলি 1 ক্রপিং ইয়ার। এই পার্থক্যটা কিন্তু দুইটার মধ্যে ওখানে আছে, মাথায় রেখো। তাহলে এইবার যে আমরা বললাম যে ক্রপিং প্যাটার্ন ওখানে বলবো, তাহলে ক্রপিং প্যাটার্নটা আমার কি বেটার হবে না কিরকম হবে, সাকসেসফুল হবে কিনা? একটা ক্রপ দিলেই হলো না, আমার টার্গেট থাকবে ম্যাক্সিমাম ক্রপ যাতে অ্যাকোমোডেট করতে পারি। এই টার্গেটটা ফুলফিল করতে গেলে আমার কতগুলি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। এই ফ্যাক্টরগুলি যদি আমি নজর না দেই তাহলে কিন্তু আমার ক্রপিং প্যাটার্নের দোষ না, আমার শুধু ক্রপ সিলেকশনের দোষ ওখানে। তাহলে সেই ফ্যাক্টরগুলি দেখি কি। 3টা ফ্যাক্টর থাকবে ওখানে, একটা হলো ওয়েদার ফ্যাক্টর, একটা হলো সয়েল ফ্যাক্টর, একটা সোশিও ইকোনমিক ফ্যাক্টর। আমরা আজকের ক্লাসে ওয়েদার ফ্যাক্টর এবং সয়েল ফ্যাক্টর এই দুইটা আলোচনা করতে চেষ্টা করব। দেখো ওয়েদার ফ্যাক্টর কি ডে টু ডে অ্যাটমসফিয়ারের কন্ডিশন অফ এ পার্টিকুলার এরিয়া, দিস ইজ দ্য ওয়েদার, তাকে আমরা বলি। আর ওয়েদারের এলিমেন্ট গুলি যেগুলি সেগুলি যেমন এই যে সানলাইট, টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, উইন্ড ভেলোসিটি, উইন্ড স্পিড, তারপর সানশাইন আওয়ার, এই যে জিনিসগুলি এইগুলিকে বলা হয় তোমার ওয়েদার এলিমেন্ট। আমরা লেভেল 1-এ তোমাদেরকে ওখানে পড়িয়েছি এগুলি। তো এই যে জিনিসগুলি যেগুলি আছে ওয়েদারের যে এলিমেন্ট যেগুলি আছে, সেই এলিমেন্ট গুলির উপর কিন্তু ডিপেন্ড করে আমার একটা ক্রপিং প্যাটার্ন কতটা সাকসেসফুল হবে। আমরা যদি কিছু কিছু এইরকম ওয়েদার এলিমেন্টের অ্যাসপেক্টসে কিছু ক্রপের সাথে কোইনসাইড করে যদি আমরা ওখানে দেখাতে চাই, তাহলে দেখো টেম্পারেচার, এই টেম্পারেচার কিভাবে ক্রপিং প্যাটার্নকে এফেক্ট করে সেটা তো ক্লিয়ার আমরা ওখানে বুঝতে পারি যে কিছু ফসল আছে আমাদের যেগুলি হায়ার টেম্পারেচার তারা প্রেফার করে এবং কিছু ফসল আছে লোয়ার টেম্পারেচার প্রেফার করে। অর্থাৎ তার যদি টেম্পারেচারটা যদি তার কম না হয়, যেমন ধরো আমরা যদি ওখানে করতে চাই কি বলে আমাদের এই ল্যান্টিল করতে চাই, মসুর করতে চাইলে আমরা যদি এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস না কি বলে তোমার এখানে জুন জুলাই মাসে মসুর লাগিয়ে দিই, তাহলে সিডের যদি তার কোয়ালিটি থাকে
এবং তাকে যদি তার সিড জার্মিনেশনের জন্য তার যে ফ্যাক্টরগুলি দরকার সেই ফ্যাক্টরগুলি যদি তাকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু সে জার্মিনেশন ঠিকই করবে। জার্মিনেশন হইলে তার রেডিক্যাল নিচে যাবে, প্লুমিউল উপরে এসে সে সয়েল কভারেজ করে ফেলবে, তার ভেজিটেটিভ ডেভেলপমেন্ট হবে, বাট দেয়ার উইল বি নো ফ্লাওয়ার, বিকজ তার ফ্লাওয়ারিং এর জন্য যে টেম্পারেচার এজ ওয়েল এস তার যে সোলার রেডিয়েশন ডে লেংথ আওয়ার যেটা দরকার সেটা এখানে নাই, সেই কারণে সে কিন্তু ওখানে ফ্লাওয়ার দিবে না। তাহলে এইরকম টেম্পারেচার ভেরিয়েশন যদি হয়, তাহলে আমরা এমন একটা ফসল সিলেকশন করলাম, তার এমন ক্রপিং প্যাটার্নের এমন সিজনটাতে গিয়ে এমন একটা ফসল দিলাম যেই ফসলটা দেখা যায় ওই সময়টার যেই টেম্পারেচার সেই টেম্পারেচার সে ওখানে ফলো করে না, তাহলে তো আমার হলো না সেখানে সেই ফসলটা। যেমন দেখো ওখানে এক্সাম্পল বলছে যে টেম্পারেট কান্ট্রিজ গ্রো হুইট বাট ট্রপিক্যাল কান্ট্রিজ রাইস। আমরা ওই যে সময়টা যেটা হুইটের জন্য যে সময়টা, সেই সময়টা টেম্পারেট কান্ট্রিতে যদি আমরা হুইটকে বলি, হুইট ইজ এ ক্রপ অফ টেম্পারেট রিজিয়ন আমরা বলি তোমাদেরকে, বাট একইভাবে যদি ডে নিউট্রাল ক্রপ যদি বলি ওখানে, সেটা কিন্তু মেইজ। সো তার কিন্তু টেম্পারেচারের সেই রেস্ট্রিকশন ওখানে নাই। আরো এক্সাম্পল যদি বলি, ইন আওয়ার কান্ট্রি ইন সামার উই গ্রো জুট বাট ইন উইন্টার উই গ্রো মাস্টার্ড অর উইন্টার ভেজিটেবলস। কারণ মাস্টার্ডের টেম্পারেচারটা কম থাকে, রবিতে বা উইন্টারে টেম্পারেচার কম থাকে, সেই সময়টাতে আমরা মাস্টার্ড বা উইন্টার ভেজিটেবলস বা লেন্টিল, চিকপি, তারপরে যে খেসারি, তারপরে তোমার এই জাতীয় যে ফসলগুলি আছে সেই ফসলগুলি ওখানে আমরা করতে পারি। বাট এই ফসলগুলিকে যদি আমরা ওই সময়টায় না করে জুট আমরা করি কি ওখানে, তাহলে দেখা যাবে যে তার একদম কমপ্লিট উল্টা ওখানে তাড়িয়ে আসবে। আমরা ওই খরিফ ওয়ানে জুট করে যেই তার আউটপুট পাই, সেই জুটের আউটপুট ওখানে আমরা ওখানে কোনোভাবেই পাবো না। সো এই কারণে আরো যদি বলি ওখানে আরো যদি কমন এক্সাম্পল আমরা আনতে চাই, সেটা আমি ওয়ানে তোমাদের পড়েছিলাম এরকম যে আমাদের বাংলাদেশের সব জায়গায় দেখা যায় আনাচে কানাচে সব জায়গায় আপেল পাওয়া যায়। সো আপেল কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হয় না, গাছে ধরে। সো বাংলাদেশের এমন কোন জায়গায় ইদানিং কিছু কিছু শুরু হয়েছে খুব কম স্কেলে, বাট এমন কোন জায়গা দেখবা না যেখানে বাংলাদেশে যেভাবে আম ধরে থাকে গাছে, যেভাবে জাম ধরে থাকে গাছে, যেভাবে লিচু ধরে থাকে গাছে, এইভাবে বাংলাদেশের কোথাও কিন্তু দেখবা না যে গাছের মধ্যে আপেল ধরে আছে। বাট ইফ ইউ গো টু দ্য টেম্পারেট কান্ট্রি, ওখানে গিয়ে কিন্তু প্রত্যেকটা গাছেই দেখবে এরকম আপেল ধরে আছে, বাট ওখানে আম পাবা না, ওখানে কলা পাবা না, ওখানে লিচু পাবা না, ওখানে বড়ই পাবে না। সো দিস ইজ মেইনলি ডিউ টু দ্য টেম্পারেচার ভেরিয়েশন। সো তোমার খেয়াল রাখতে হবে যে একই কান্ট্রিতে যদি হয়, যেহেতু তিনটা সিজন আমাদের কনফাইন সিজন, খরিফ 1, খরিফ 2 এবং রবি, তিনটা সিজনে সাধারণত রবিতে টেম্পারেচার কম থাকে, তাইলে যেই ফসলগুলি কম টেম্পারেচারে হয় সেই ফসলগুলিতে আমরা রবি সিজনের দিকে যাব, এবং কম্পারেটিভলি যেগুলি একটু হায়ার টেম্পারেচারে হয় সেগুলি খরিফ 1 অথবা খরিফ 2 তে যাব। এটা হলো টেম্পারেচারের রেস্ট্রিকশন। যদি সেটা আমরা না করি তাহলে কিন্তু ওখান থেকে আমরা কোনো রিটার্ন পাবো না। বাট এইটার জন্য তুমি ক্রপিং প্যাটার্নকে দোষ দিলে লাভ হবে না, কারণ তোমার ক্রপ সিলেকশনে ওখানে বলছিল। নাম্বার 2 ওখানে আসছে দেখো রেইনফল। দুইটা ফসল ওখানে বলা হয় পাশাপাশি। যদি তোমাকে সিরিয়ালের জন্য কেউ এক্সাম্পল বলতে বলে যে সিরিয়াল ক্রপের দুইটা এক্সাম্পল বলো, তুমি কিন্তু ফার্স্ট বলবা রাইস, তারপরে কিন্তু বলবো হুইট। সো দুইটাই কিন্তু একই ফ্যামিলির ফসল, বাট ইন রেসপেক্ট অফ রেইনফল সেন্সিটিভিটি দুইটার থেকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট। কি ডিফারেন্সটা? যে রাইস প্রেফারস ওয়াটার লগিং, বাট হুইট ডাজ নট টলারেট ওয়াটার লগিং। রাইসের মধ্যে যত বেশি পানি হবে, দেখো আমরা আউশ ধান করি, আমন ধান করি, বোরো ধান করি, যেই ধানের মধ্যে জমিতে যদি পানি হয়ে যায়, অ্যাটলিস্ট টোটাল ধান গাছটা যদি পানির নিচে চলে না যায়, তাহলে কিন্তু সে টিকে থাকতে পারে। ইদানিং আমরা এমন ভ্যারাইটিও বের করেছি যে 15 দিন পানির নিচে গেলেও সে বেঁচে থাকে। বাট হুইটের বেলাতে কি হচ্ছে, যদি তোমার হুইট ফসলটা মাঠে থাকে, ধরো সিডলিং স্টেজে ওখানে থাকলো, তার যদি 30 মিনিটসও যদি ওই জমিতে ওয়াটার লগিং হয়ে থাকে, তাহলে কিন্তু সব গাছ মরে যাবে, কোনো গাছকে তুমি মানে বাঁচাতে পারবে না। সো তার এই যে নেচার, রেইনফলের যে নেচার, সেই নেচার কিন্তু তার টোটালি ডিফারেন্ট দুইটা ক্রপস এর জন্য। আবার একইভাবে দেখো আমাদের যদি যেমন টি একটা ক্রপ আমাদের ওখানে, এটা হিউমিডিটিতে এসে বললি সরি, তারে রেইনফলের মধ্যে দেখো আমরা যদিও রেইনফলের মধ্যে বলছি যে সিলেট এরিয়াতে রেইনফলটা বেশি হয় বিদায় সিলেটের যে মানে টি এর যে পাতাগুলি, সেই পাতাগুলি সফট এন্ড সাকুলেন্ট রাখার জন্য কিন্তু আমাদের ওখানে সেটা দরকার। আবার যেই ফসলগুলি কম তোমার পানিতে হয়, যেমন
মিলেটস ক্রপস গুলি যেগুলি আছে, মিলেটস যাদেরকে আমরা বলি, তাদের কিন্তু খুব কম ওয়াটার রিকোয়ারমেন্ট, সেই ক্রপ গুলি কিন্তু আমরা একদম মিনিমাম পানি ছাড়াও রেইনফেড হিসাবেও কিন্তু ওখানে করতে পারি। রেইনফেড আবারও বলি যে দি ক্রপস দ্যাট ক্যান গ্রো উইদাউট আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার, অথবা আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটারকে আমরা বলি ইরিগেশন। উইদাউট ইরিগেশন যেই ফসলগুলি করা হবে, যেই সিস্টেমে করা হবে, তাদেরকে বলা হবে রেইনফেড এগ্রিকালচার। বাট এখানে এই না যে বৃষ্টি নির্ভর, বৃষ্টি না হলেও সেটাকে রেইনফেডই আমরা ওখানে বলবো। এই জিনিসগুলি মাথায় যাতে থাকে। তারপর আসে দেখো ডে লেংথ। ওই ডে লেংথটা হলো ওই ফটোসেন্সিটিভিটির সাথে যে এক্সাম্পলটা বলছিলাম, সেই এক্সাম্পলটা একদম প্রপারলি যায়। যেই ফসলগুলি আমাদের ফটোসেন্সিটিভ, স্পেশালি দা অল লোকাল আমন্ড রাইস, তারপরে গিয়ে আসতে যে এই যে ল্যান্টিল বললাম, ল্যান্টিল, চিকপি, খেসারি, এই সবগুলি কিন্তু ফটোসেন্সিটিভ। এবং ইভেন জুট আমাদের ফটোসেন্সিটিভ। জুটের ফটোসেন্সিটিভিটা কিন্তু উল্টা, কারণ শর্ট ডে না, এটা লং ডে। সো যেই ফটোসেন্সিটিভিটি হলো প্রত্যেকটা ক্রপসেরই একটা ক্রিটিক্যাল ডে লেংথ থাকে। কিছু কিছু ফসল আছে তার ক্রিটিক্যালের নিচে গেলে তারা ফ্লাওয়ার ডেভেলপমেন্ট করে, কিছু ফসল আছে ক্রিটিক্যালের উপরে গেলে ফ্লাওয়ার ডেভেলপমেন্ট করে, আবার কিছু ফসল আছে তাদের কম অথবা বেশি যাই হয় তাদের কোনো সেন্সিটিভিটি নাই। এই কারণে এই ফসলগুলিকে তার ডে লেংথের উপর ভাগ করে ফসলগুলিকে ভাগ করা হয় যে শর্ট ডে প্ল্যান্ট, লং ডে প্ল্যান্ট, ডে নিউট্রাল প্ল্যান্ট। সো আমরা যদি ওখানে সেই একজাক্ট পিরিয়ডে ফটোসেন্সিটিভ একটা ক্রপ যদি হয়, সেই ফটোসেন্সিটিভ ক্রপটাকে যদি ধরো সে শর্ট ডে প্ল্যান্ট, তাকে যদি আমরা ওই আমাদের যে রবি সিজন বা আমাদের বড় সিজন এই সময়টাতে যদি তাকে ওখানে না দিয়ে আমরা যদি তাকে অন্য সময়টাতে ওখানে দিয়ে দিই, আমন ধান তার ফ্লাওয়ারিং আসবে দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়ে যদি তার ক্রিটিক্যাল ডে লেংথটা যদি মানে তার ক্রিটিক্যালের নিচে যদি তার ডে লেংথটা না আসে, তাহলে কিন্তু সে ফ্লাওয়ার দিবে না। তার কয়দিন পরেই দেখা যাবে ওই নভেম্বর মাসেই দেখা যায় তার ডে লেংথ ক্রিটিক্যালের উপরে চলে যাবে, তখন তার আর ফ্লাওয়ারিং স্টেজেই যাবে না। সেটা আমরা 4:1 তোমাদেরকে একদম ক্লিয়ার কাট ওখানে ওই যে ডিপ ওয়াটার রাইস বা ফ্লোটিং রাইস পড়ানোর সময় সেটা বুঝিয়েছি আমি। তাহলে এই জাতীয় কিছু ফসল যেমন আছে যে ঠিক আছে আমাদের একটা ফসল দিতে হবে, হাই ইল্ডিং ফসল দিতে হবে ওখানে, তাহলে আমি ওই রবি সিজনের জন্য বা বড় সিজনের জন্য যদি কোনো আমি ধানই ওখানে দিতে যাই, তাহলে সেখানে আমি ডে নিউট্রাল ধান দেই, যেমন আমাদের BR3 বিপ্লব যেটাকে বলা হচ্ছে 3 সিজনেই করা যায়, তাহলে সেই ভ্যারাইটিটা ওখানে দিই। ইনস্টেড অফ আমার যদি ওখানে ফটোসেন্সিটিভ ভ্যারাইটি যে কোনো একটা আমি যদি নাইজের শাল বা কাটারি ভোগ, ওই সে নাইজের শাল কাটারি ভোগ হলো আমাদের আমন সিজনের ধান, তো আমন সিজনে নাইজের শাল কাটারি ভোগ ওখানে দিতে হলে এটা যদি আমি গিয়ে ওখানে বড় সিজন ওখানে দিয়ে দিই, তাহলে কিন্তু তার ওখানে কোনোভাবেই সে ফ্লাওয়ার দিবে না। সো এই কথাগুলি যাতে মাথায় আমাদের থাকে। পটেটো, হুইট, অনিয়ন এগুলি রবি সিজনে বলা হয়। আউট সিজনে আউশ হতে পারে, ওখানে জুট হতে পারে, ওখানে সিসেম হতে পারে, এই ফসলগুলি হবে। এবং আমন সিজনে আর বড় সিজনে এসে আমাদের ম্যাক্সিমাম অনেক পালস আছে, তারপরে বেশ ম্যাক্সিমাম ভেজিটেবলস গুলি, ওয়েল সিড ক্রপস গুলি, সেই জিনিসগুলি কিন্তু আমরা বড় সিজনে বা রবি সিজনে দিতে পারি। এইটার ব্যতিক্রম যদি হয় তাহলে তার থেকে কিন্তু ওই ব্যতিক্রমের জন্য ওখান থেকে আমরা রিটার্ন পাবো না। হিউমিডিটি যেটা বলতে চাচ্ছিলাম যে টি লিফগুলি যেগুলি যত সফট এন্ড সাকুলেন্ট থাকবে টেন্ডার লিফগুলি, তত কিন্তু তার কোয়ালিটি বেটার হবে। তাই সফট এন্ড সাকুলেন্ট রাখতে চাইলে ইরিগেশন দিয়ে লিফের সফট এন্ড সাকুলেন্সি রাখা সম্ভব না। বাট যদি অ্যাটমসফিয়ারের হিউমিডিটিটা যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু ওই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রান্সপিরেশন লস যেটা, সেই লসটা ওখানে হবে না। তাহলে ওই পানিটা পাতায় থেকে যাবে এবং সেভাবে পাতাকে সফট এন্ড সাকুলেন্ট রাখবে। এই কারণে ওই যে অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ যে চা হিলি এরিয়াতে করা ভালো, কারণ হিলি এরিয়াতে ম্যাক্সিমাম সময় ওই যে ম্যাগটা যেটা যায়, ম্যাগ গিয়া পাহাড়ের সাথে ধাক্কাকে তার সারাউন্ডিংসে ম্যাগটা থাকে এবং ওখানে সব সময় কিন্তু হিউমিডিটিটা বেশি থাকে, এবং হিউমিডিটি বেশি থাকার কারণে পাতার মাধ্যমে তার ট্রান্সপিরেশন লসটা কম হয় এবং রিটার্ন যেটা থাকে সেটা হলো পাতাগুলি যেগুলি সফট এন্ড সাকুলেন্ট থাকে, এবং সফট এন্ড সাকুলেন্ট যদি হয় তাহলে তার কোয়ালিটি বেটার হবে। তারপরে যেমন এই এই জিনিসগুলি আমাদের আমরা দেখাইলাম ওখানে তোমার ওয়েদার ফ্যাক্টর হিসাবে। সো যদি ওখানে পরীক্ষার প্রশ্ন ওখানে দেওয়া হয় যে হাউ ওয়েদার ফ্যাক্টর ডিটারমিনস দ্য ক্রপিং প্যাটার্ন অফ এ পার্টিকুলার লোকালিটি, তাহলে এই জিনিসগুলি কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে বলতে হবে। তারপরে এবার যদি আমরা সয়েল ফ্যাক্টরে আসি, সয়েল ফ্যাক্টরে আসলে তোমার
যেটা আমরা আলোচনা করব শুধু সেটার উপরেই কনসেন্ট্রেট থাকবো। এখন সয়েল আর ওয়েদার দুইটাকে যদি মিক্সচার করে একসাথে আবার একটা কমপ্লেক্সিটিতে আনতে যাই, তাহলে কিন্তু তুমি এখানে বিপদে পড়বে, কারণ একটার সাথে আরেকটা কিন্তু রিলেভেন্ট। সো এই জিনিসগুলিকে আমরা পরে যদি আলোচনা করার থাকে এটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটা ওখানে বলবো। সো সয়েল ফ্যাক্টরের মধ্যে দেখো যে সয়েলের যে কোয়ালিটি, যে সয়েলের কোয়ালিটি বিভিন্ন ভাবে নির্ধারিত হয়। তার কোয়ালিটি তোমার সয়েল টেক্সচার হতে পারে, স্ট্রাকচার, তার ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, বায়োলজিক্যাল প্রপার্টিজ, বিভিন্ন ধরনের প্রপার্টিজ থাকে সয়েলের, এবং এক একটা ক্রপস এর কিন্তু সেই প্রপার্টিজ গুলির সাথে তার রিলেভেন্সি থাকে। তার নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি এক একটা সয়েলের সাথে, সয়েল টেক্সচারের সাথে তার নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটির তার রিলেশনশিপ থাকে। তো এই জিনিসগুলি কিভাবে আমাদের একটা ক্রপিং প্যাটার্নের পার্টিকুলার ক্রপস গুলিকে প্রেফার করে সেই জিনিসগুলি আমরা এই সয়েল ফ্যাক্টরের মধ্যে আলোচনা করব। দেখো প্রথমেই বলা আছে যে সয়েল টপোগ্রাফি। টপোগ্রাফি কি? উঁচু নিচু, বন্ধুরতা, ভূমি বন্ধুরতা, অর্থাৎ হাইল্যান্ড, মিডিয়াম হাইল্যান্ড, মিডিয়াম লোল্যান্ড, লোল্যান্ড, ভেরি লোল্যান্ড, এইভাবে অন্তত 5টা ক্যাটাগরি সয়েল আছে আমরা ওখানে জানি। তো কিছু কিছু ফসল আছে, ওই যে বললাম একটু আগে যে হুইট ক্যান নট টলারেট ওয়াটার লগিং। আমি ভেরি লোল্যান্ডের মধ্যে যদি হুইট লাগাতে চাই তাহলে কিন্তু ওখানে হবে না। আবার ভেরি হাইল্যান্ড যেটা উঁচু জমি, সেই উঁচু জমিতে এমন একটা আনারস আমরা করে দিলাম উঁচু জমিতে, অসুবিধা নাই, তার একদম পাহাড়ের উপরেও গিয়ে দেখো ওখানে আনারস করি, তো এটা কিন্তু প্রপারলি কিন্তু ওখানে হবে, কোনো তার সমস্যা ওখানে হবে না। তো এইভাবে, যেমন এখানে কিছু এক্সাম্পল, আমরা যদি পাটের কথা বলি, পাট আমরা 2টা পাট কিন্তু অ্যাভেলেবল আমাদের ওখানে আছে, আমরা জানি কর্কোরাস ক্যাপসুলারিস এবং কর্কোরাস ওলিটোরিয়াস। সো ক্যাপসুলারিসটা যেটা, সেটা কিন্তু তোমার ওখানে তোমার ওই যে উঁচু জমি, একটু কম্পারেটিভলি উঁচু জমি যেটা, সেটা সে প্রেফার করি। আবার যদি ওলিটোরিয়াটা উঁচু জমি প্রেফার করি, আর ক্যাপসুলারিসটা যেটা সেটা নিচু জমি একটু প্রেফার করি। অর্থাৎ ক্যাপসুলারিসের মধ্যে দেশি পাট যেটাকে বলে কর্কোরাস ক্যাপসুলারিস, ওই মাঠে যদি একটু পানীয় জমে থাকে তার কোনো অসুবিধা হবে না। বাট তোষা পাট যেটা কর্কোরাস ওলিটোরিয়াস, সেটার মধ্যে একটু পানি জমে থাকলে কিন্তু ফসল নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখো আমাদের বলা আছে কি, দ্য ল্যান্ড দোজ ডাজ নট গোজ আন্ডার ফ্লাড ওয়াটার, যেমন ওলিটোরিয়াস বললাম, সিসেম, জ্যাকফ্রুট, পাইনাপল, জিঞ্জার, টার্মেরিক, ব্যানানা, এইগুলি কিন্তু আমাদের ফ্লাড লেভেলের উপরে ওখানে করা হয়। তারপর আবার দি ল্যান্ড গোজ আন্ডার 3 to 5 মিটার অফ ফ্লাড ওয়াটার ইজ ইউজড ফর, যেমন ডিপ ওয়াটার রাইস আমরা বলছি, অথবা ব্রডকাস্ট রাইস বলছি, যে 4 মিটার হয়ে যায়, তাহলে কিন্তু তারা ওখানে হতে পারে। তাহলে আমরা এই জিনিসগুলি প্রেফার করবো, বিশেষ করে আমাদের তার ক্রপগুলিকে ওখানে সিলেকশন করতে হবে, আদারওয়াইজ তার থেকে ওখানে রিটার্ন আমরা ওখানে পাবো না। সো সেকেন্ড যে ফ্যাক্টর যেটা বলা আছে যে সয়েল ফ্যাক্টরের মধ্যে, সয়েল টেক্সচার। সো সয়েল টেক্সচার কি? টেক্সচার কাকে বলে? টেক্সচার বলা হয় যে তার যে পার্টিকেল গুলি আছে, সে পার্টিকেল গুলির অ্যারেঞ্জমেন্ট সয়েলের মধ্যে কি আছে। তো পার্টিকেল গুলি কি? স্যান্ড, সিল, ক্লে। এই স্যান্ড, সিল, ক্লে এর অ্যারেঞ্জমেন্টটা যেটা আছে, কোন সয়েলের মধ্যে যদি স্যান্ডের পার্টিকেল বেশি থাকে তাকে আমরা বলি স্যান্ডি সয়েল, ক্লে এর পার্টিকেল বেশি থাকলে তাকে বলি ক্লে সয়েল, আর সিল্টের পার্টিকেল যদি বেশি থাকে তখন তাকে বলি আমরা লুমি সয়েল। সো এইভাবে যেটার মধ্যে যেটার প্রাধান্য আছে সেইভাবেই কিন্তু সয়েল টেক্সচারাল যে এই 10 বা 12টা যে টেক্সচারাল গ্রুপ আছে, সেই গ্রুপগুলি সেভাবে নাম হয়েছে। তো এই যে টেক্সচার যেটা আছে, সে টেক্সচারের উপর ডিপেন্ড করে কিন্তু কিছু কিছু ফসল একদম টোটালি তার পারফরমেন্সটা ওখানে দেখায়। যেমন আমরা যদি বলি গ্রাউন্ডনাট, গ্রাউন্ডনাট কিন্তু স্যান্ডি সয়েল প্রেফার করে। তাইলে স্যান্ডি সয়েল প্রেফার করে কি কারণে? গ্রাউন্ডনাট ফসলটা অন্য ফসলগুলি থেকে একটু ডিফারেন্ট। আমাদের ধান লাগানোর পর একটা সার্টেন পিরিয়ডে তার উপরে ফুল আসবে, ফুলের পর ওখানে দানা হবে, ফার্টিলাইজেশন হয়ে দানা হবে, এবং সেই দানা ওখান থেকে হারভেস্ট করে আমরা গ্রেন। গ্রাউন্ডনাট কিন্তু তা না। আবার যদি ধরো পটেটো আর গ্রাউন্ডনাট, ঠিক আছে, গ্রাউন্ডনাট মাটির নিচের থেকে আমরা উঠিয়ে নিয়ে আসি, আবার পটেটো তো মাটির নিচের থেকে উঠিয়ে আনি। সো পটেটো আর গ্রাউন্ডনাট দুইটা কিন্তু আবার এক নেচার না। গ্রাউন্ডনাটেরটা কি হয়, যেই গাছটা আমরা ওখানে বীজটা লাগালাম, বীজটা থেকে গাছটা উপরে আসে, গাছের মাটির উপরের তার যে নোটগুলি, ইন্টারনোটগুলি থাকে, এগুলি থেকে একটা অংশ, নতুন একটা অর্গান বের হয় তার রিপ্রোডাক্টিভ ফেজে এসে, সেটাকে বলা হয় গাইনোফোর। এই গাইনোফোরটা বের হয়ে সে কি করবে, সে নিচে তার মাটিতে ঢুকবে, এই গাইনোফোরটাই মাটির ভিতরে ঢুকবে, এবং ওই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় প্যাগিং।
এই গাইনোফোরটা মাটির মধ্যে ঢোকে, তারপরে এইটার মধ্যেই এসে আমরা যে বাদামটা দেখি সেই বাদামটা ফর্ম করবে ওখানে। সো এই গাইনোফোরটা যদি সয়েলটাতে এন্ট্রি করবে, সয়েলটা যদি খুব ক্লে সয়েল হয়, হার্ড হয় সয়েলটা, তাহলে কিন্তু সে ওখানে পারবে না। তো ইন করতে না পারলে কি হবে, ওখানে আমার নাট হবে না। এই কারণে বলা হচ্ছে যে গ্রাউন্ডনাট প্রেফারস স্যান্ডি সয়েল। দেখবা গ্রাউন্ডনাট লাগানোর পর কিছুদিন পরেই তার চতুর্দিক দিয়ে কিন্তু তাকে রিজগুলি করে দেয়, আর্দিং আপ করে দেয়, সো দ্যাট গাইনোফোরগুলি বের হয়ে ইজিলি যাতে সে ওখানে এন্টার করতে পারে। যে কোনো গ্রাউন্ডনাট ফসল হারভেস্ট করার আগে দিয়ে দেখো যে তার যে বাদামগুলি ধরেছে সেই বাদামগুলির সোর্স কিন্তু উপর থেকে, স্টেম থেকে আসছে সবকটা এইভাবে ঘুরে ঘুরে। ঠিক একইভাবে তাহলে আমরা কি দেখলাম, স্যান্ডি সয়েল, যেটা স্যান্ডি সয়েল তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি সবচেয়ে কম এবং লুজ থাকে সয়েলটা এবং ইজিলি এবং করে ওখানে ভালো ওখানে ফলন পাবো। বাট এইটা না করে ওখানে যদি ক্লে সয়েলের মধ্যে আমরা গ্রাউন্ডনাট করি তাহলে কিন্তু তার ফলন ভালো হবে না। আবার উল্টাভাবে যদি আমরা ধানের কথা চিন্তা করি, ধান কিন্তু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি যেখানে বেশি, অর্থাৎ ওয়াটার হোল্ডিং কন্ডিশন, সেটা কিন্তু প্রেফার করবে ধান। এই কারণে ধান ক্লে সয়েলে করলে বেটার হবে, বাট স্যান্ডি সয়েলে ধান করলে যতই তুমি পানি দাও পানি ওখানে থাকবে না, সে পার্কুলেশন লস হয়ে চলে যাবে পানি। তাই কোনো ফসলটাই ভালো হবে না যদি সয়েল সিলেকশনটা আমার প্রপারলি যদি ওখানে না হয়। এইভাবে যেমন সুইট পটেটো, গ্রাউন্ডনাট, ওয়াটারমেলন, এই জিনিসগুলি বলে চর ল্যান্ডে এগুলি ভালো হয়, অর্থাৎ স্যান্ডি সয়েলে, স্যান্ডি লোম সয়েলে ভালো হয়। আবার হেভি সয়েলের মধ্যে আমাদের রাইস ভালো হয়, গ্রাউন্ডনাট আমাদের টোটালি স্যান্ডি সয়েলে ভালো হয়। এই কারণে এইভাবে সয়েল টেক্সচারটা আমাদের ক্রপ সিলেকশনের সাথে সরাসরি ওখানে প্রভাব ফেলে। তারপরে যদি আমরা আসি যে দেখো গ্রাউন্ড ওয়াটার টেবিল, সয়েলের যে ফ্যাক্টর আছে আর একটা, তারপরের সয়েল ফ্যাক্টরের মধ্যে পরের যে কম্পোনেন্ট সেটা হলো গ্রাউন্ড ওয়াটার টেবিল, অর্থাৎ মাটির যে পানি ধারণ ক্ষমতা। দেখো কোনো একটা মাটি একটু নিচে, তার উপরের একটু সয়েলটা কভার করলেই আমরা ওখানে দেখি যে ওখানে পানি আছে, অর্থাৎ এটাকে ওয়াটার টেবিল বলা হয়। সে ওয়াটার টেবিলটা যেটা কোনো কোনো সময়ে কোনো সয়েলের দেখা যায় ওয়াটার টেবিল অনেক নিচে, আবার কোনো সয়েলের ওয়াটার টেবিল অনেক উপরে, একদম সারফেস থেকে একটু নিচে গেলেই তার ওখানে পানি থাকে। তাহলে ধরো যেই ফসলগুলি আমরা করব, ফসলগুলিও কিন্তু অনেক রকমের ফসল আছে, শ্যালো রুটেড ক্রপ, ডিপ রুটেড ক্রপ। শ্যালো রুটেড ক্রপ গুলি যেগুলি তাদের 15 থেকে 20 সেন্টিমিটার ডেপথের মধ্যেই তার রুট গুলি কনফাইন্ড থাকে, ডিসপার্স থাকে। সো কোনো একটা সয়েল যদি হয় যে তার ওয়াটার টেবিলটা হলো 30 সেন্টিমিটারের নিচে, উপরের সয়েল সারফেস থেকে 30 সেন্টিমিটারের নিচে হলো তার ওয়াটার টেবিল, আর আমি ওখানে ফসল করলাম হলো পালস ক্রপস বা শ্যালো রুটেড ক্রপস। তো শ্যালো রুটেড ক্রপস এই উপর থেকে 20 সেন্টিমিটারের মধ্যে যে সয়েলটা আছে সেই সয়েলের মধ্যে যে পানি আছে ওখান থেকেই সে পানি আপটেক করবে, কিন্তু আমার পানিতে আছে 30 সেন্টিমিটারে। তাহলে দিস রুটস cannot uptake water from the water table due to lower water table. তো এই কারণে আমাদের ওই যে বিশেষ করে যে আমরা রবি সিজনে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা যেটাকে লিফটিং করে দেই, যতই ওখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করব ততই কিন্তু ওয়াটার টেবিল আমাদের নিচে নেমে আসবে। এবং বোরো ধানটা যেটা করা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ এলাকায়, সেই বোরো ধানটা টোটালটাই করা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে ইউজ করে। এই কারণে বেশিরভাগ এলাকায় বোরো সিজনটা যেটা, সেই সিজনে দেখা যায় পানির ডেপথ, ওয়াটার টেবিল অনেক নিচে চলে যায়। ইভেন ওই যে তোমার চাপকল, যেটা তোমার পানি ড্রিঙ্কিং ওয়াটারের জন্য যে টিউবওয়েল ওখানে ইউজ করা হয়, সেই টিউবওয়েল দিয়ে অনেক সময় পানি ওঠে না। কেন ওঠে না? কারণ ওয়াটার টেবিল নিচে চলে যায়। এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজন দ্যাট গভর্নমেন্ট ওয়ান্টস টু রিডিউস দ্য বোরো রাইস কাল্টিভেশন, স্পেশালি ইন দোজ এরিয়াস হোয়ার দ্য ওয়াটার টেবিল গোজ বিলো দেন দ্য ক্রিটিক্যাল লেভেল। সো আমার ওই কথা খেয়াল রাখতে হবে। তাইলে আমার এখানে কি করতে, যে ওয়াটার টেবিলটা বৎসরের বিভিন্ন সময় বিভিন্ন ডেপথে থাকে এবং যেই ডেপথে যেই সময় থাকে তার রেঞ্জের মধ্যে যাতে আমার রুটটা থাকে, ক্রপসের রুটটা থাকে, সো দ্যাট ইট ক্যান আপটেক ইজিলি ইটস রিকোয়ার্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল। তাহলেই মাত্র সেই ফসলটা বেঁচে থাকতে পারবে, আদারওয়াইজ সেই ফসল ওখানে বাঁচতে পারবে না। আর যেখানে আমাদের ওয়াটার, এখানে অল্টারনেট আমরা করতে পারি, যেখানে ক্রপ সিলেকশনের জন্য আমরা যদি ওখানে ডিপ রুটেড ক্রপ দিই তাহলে সেই শিকড় অনেক নিচে যাবে এবং ওখান থেকে সে আপটেক করতে পারবে। শ্যালো রুটেড ক্রপ যদি ওখানে দেই তাহলে সেটা সম্ভব না। এইভাবে আমাদের ক্রপটা সিলেকশন করতে হবে। তারপরে আছে দেখো সয়েল পিএইচ। সয়েল পিএইচ মানে কি?
ওই যে অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটি, অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটিটা ওই একই জিনিস। কোন কোন ফসল আছে অ্যাসিড লাভিং ক্রপ, কোন কোন ফসল আছে অ্যালকালি লাভিং ক্রপস। সো যেই সয়েলটাতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যেমন টি ইজ এ অ্যাসিড লাভিং ক্রপ, তো যেখানে যতই অ্যাসিডিটি বাড়বে টি এর প্রোডাকশন কিন্তু ওখানে বাড়বে। আবার কোকোনাট যদি বলি সেটা অ্যালকালি লাভিং ক্রপ, সো যতই ওখানে অ্যাসিডিটি বাড়বে তখন ততই কিন্তু কোকোনাটের ওখানে ফলন কিন্তু ওখানে কমে আসবে। সো এইভাবে আমাদের ফসলগুলি ওখানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখো স্যালিনিটি, স্যালিনিটি একটা ফ্যাক্টর ওখানে, কারণ আমরা ইন্ট্রুশন অফ সি ওয়াটার টু দা গ্রাউন্ড লেভেল কাল্টিভেটেড এরিয়া অফ দিস কোস্টাল রেঞ্জ অফ দ্য টোটাল কান্ট্রি, এইগুলিতে দেখা যায় কোন কোন সময় বছরের ওখানে সি ওয়াটার ওখানে ইন্ট্রুশন হয়ে যায়, এবং এটা যদি হয়ে যায় সি ওয়াটার মধ্যে কিন্তু স্যালিনিটির পরিমাণ বেশি। সি ওয়াটারের মধ্যে স্যালিনিটি বেশি মানে কতটুকু বেশি? অনেক সময় দেখা যায় প্রায় 40 বা 50 ডিএস পার মিটার পর্যন্ত ওখানে তার স্যালিনিটি লেভেল থাকে। তো আমাদের বেশিরভাগ ক্রপগুলি যেগুলি আমরা যদি এই স্যালাইন টলারেন্ট ক্রপ যদি বলি, সেই যেমন ওই যে ধানের বেলায় ধরো ব্রিদান 47 বা ব্রিদান 67, 73, বিনা ধান 10 যেগুলি বের করা হয়েছে, সেগুলি কিন্তু কত 10 থেকে 12 ডিএস পর্যন্ত ম্যাক্সিমাম তারা টলারেট করতে পারে। বাট সি ওয়াটারের স্যালিনিটি লেভেল কিন্তু প্রায় 40-50 পর্যন্ত হয় ওখানে বললাম। তাহলে এই যে স্যালিনিটি লেভেল, যেটা স্যালাইন সয়েল ওখানে ঢুকে যায় বিভিন্ন এরিয়াতে, এবং সেইটাও কিন্তু কোন সময়টাতে, যাদের স্যালাইনে কোস্টাল বেল্টে যাদের বাড়ি তারা দেখো যে এই আমন সিজনটা, যেটা আমন সিজনে অর্থাৎ এখন যেই ধান আছে ওখানে বেশিরভাগ এলাকায় বরিশাল, পটুয়াখালী, একদম বরগুনা, ওখানে খুলনার ওই ঈদ থেকে শুরু করে নোয়াখালীর ওই এলাকা পর্যন্ত টোটাল যে চরাঞ্চল যেটা আছে, চরাঞ্চল না সরি কোস্টাল বেল্ট যেটা আছে, সেই কোস্টাল বেল্টে গিয়ে দেখো এখন কিন্তু বেশিরভাগ জমিতে কিন্তু ফসল আছে, এবং সেই ফসলটা কি? আমন ধান। কারণ এখন জমিতে পানি আছে এবং সেই পানি আমন ধানের জন্য কিন্তু কোনো এক্সেস ওয়াটার আছে, সো স্যালিনিটি লেভেল যতটুকুই ওখানে ঢোকে ততটা কিন্তু তাকে অতটা ক্ষতি করতে পারে না। এই কারণে তার ওখানে ইজিলি আমরা আমন ধান করতে পারি। বাট যখনই ড্রাই সিজন হয়ে যায়, ড্রাই সিজন হয়ে গেলে ওই যে নিচের থেকে যখন পানিটা উপরে আসে, সেই পানিটা কিন্তু ওখানে সলকে নিয়ে আসে, পানিটা উপরে ইভাপোরেশন হয়ে চলে যায়, আর সলটা কিন্তু সয়েল সারফেস ওখানে পড়ে থাকে। সেই কারণেই ড্রাই সিজনটাতে অর্থাৎ রবি সিজনটাতে আমাদের ওখানে কিন্তু ফসল করা অনেক ডিফিকাল্ট হয়। এই কারণেই প্রচেষ্টা থাকে যে হোয়াটস দ্য ক্রপস উই ক্যান গ্রো দেয়ার ইন দ্য স্পেশালি ডিউরিং দ্য রবি সিজন। অনেকগুলি ক্রপসের অনেক ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে বাই দিস টাইম। যেমন আমরা জানি যে সানফ্লাওয়ার তোমার স্যালিনিটি টলারেট করতে পারি, তারপরে তোমার বথুয়া স্যালিনিটি টলারেট করতে পারি, আমার যে কিনোয়া যে ফসল নিয়ে আমি কাজ করি সেই কিনোয়া স্যালিনিটি, সেই ইভেন সি ওয়াটার লেভেল পর্যন্ত সে স্যালিনিটি টলারেট করতে পারে। ধানের মধ্যে জন্য ব্রিদান 47 প্রথম করেছে, বাট এটার আমি বলছি যে এটা শাটারিং ক্যাপাসিটি বেশি, টেন্ডেন্সি বেশি, বিদায় ফার্মার্স এর মাঝে অতটা পপুলারিটি হয়নি। এরকম আরো তার জাত আছে, ব্রিদান 73 ভালো জাত, ওখানে 97, 99, ব্রিদান 99 লেটেস্ট যে 100 আগের যে জাতটা সেটাও কিন্তু স্যালিনিটি টলারেন্ট জাত। বিনা ধান 10, এই জাতগুলি যেগুলি এগুলি কিন্তু সল্ট টলারেন্ট ভ্যারাইটি। সো এই ভ্যারাইটি গুলি ইজিলি আমরা ওখানে চাষ করতে পারি, যেখানে স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন করবে। তারপরে আছে পরেরটা যেটা সয়েল ওয়াটার এন্ড ওয়াটার লগিং। সেই এই ওয়াটার লগিং এক্সেস অ্যাকুমুলেশন অফ ওয়াটার টু দ্য সয়েল, এটাকে বলা হয় ওয়াটার লগিং। ওটা তো স্যালাইন ওয়াটারটা এসে অ্যাকুমুলেট করে সয়েল স্যালাইন করে দিচ্ছে, স্যালাইনিটি করে দিচ্ছে। বাট এখানে স্যালাইনিটি না, এমনিতেই নর্মাল ওয়াটার এসে অনেক এলাকাতে, যেমন ধরো আমাদের যে নর্দার্ন রিজিয়নে যে এখন বন্যা হচ্ছে, সেই বন্যার সাথে এই পানির সাথে কিন্তু কোনো স্যালাইন ওয়াটার নাই। সো এই পানিটা যখন ওখানে চলে আসবে তখন কিন্তু ওখানে ওয়াটার লগিং সৃষ্টি হবে। সে ওয়াটার লগিং হয়ে গেলে ওখানে কিন্তু আমরা কোনো ফসল করতে পারবো না। সো আমন সিজনে আমাদের যদি ওখানে কোনো ফসল করতে হয় তাহলে সাবমার্জেন্স টলারেন্স যে ফসল আছে সেই ফসল করতে হবে, যেমন ব্রিদান 51, ব্রিদান 52, এই জাতীয় জাতগুলি ওখানে আমরা করতে পারি। অথবা ওখানে দেখো বলা আছে কি ইন লেস ময়েশ্চার কন্ডিশন, যখন এই পানিটা ওখানে কমে আসবে তখন ওখানে পালস, সরগম, চিকপি এগুলি গ্রো করা যায়। বাট ইন কেস অফ রাইস মোর ময়েশ্চার ইজ নিডেড ইন ওয়াটার লগিং কন্ডিশন, ডিপ ওয়াটার আমন ক্যান বি গ্রোন। একদম বেশি যেখানে ডিপ ওয়াটার লগিং হয়ে থাকে, যে সব সময় পানি জমে থাকে, অনেক পানি জমে থাকে, সেখানে আমরা ডিপ ওয়াটার রাইস করতে পারি। তারপরে এই বন্যার সময় যেখানে ওয়াটার লগিং হয়ে আছে উইদাউট স্যালাইনিটি, সেই এরিয়াগুলিতে আমরা ব্রিদান 51, ব্রিদান 52 এই জাতীয় জাতগুলিকে কিন্তু আমরা ওখানে ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। সো এইভাবে আমাদের যে ক্রপিং প্যাটার্ন সিলেক্ট করতে গিয়ে ক্রপগুলি বা তার জাতগুলি
এইভাবে যদি আমরা প্রপারলি ওখানে সিলেকশন করতে পারি তাহলেই মাত্র আমরা সেই ক্রপিং প্যাটার্নের থেকে তার বেনিফিট যেটা পাওয়ার কথা সেই বেনিফিটটা ওখানে আমরা পাবো। সম্ভবত আমাদের আজকের ক্লাস একটু পর্যন্তই ছিল। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে এর থেকে বলতে পারো। স্যার ওই যে একটা প্রশ্ন ছিল এখানে যে চারটা যে ক্রপিং প্যাটার্ন বলছিলেন স্যার, টিয়া মন, মাস্টার্ড, মুভিন, তারপরে স্যার গ্রিন মেনু, কিন্তু স্যার এটা উল্টায় আবার ওইভাবে করা